নলিনাক্ষবাবু ঘাড় ঘুরিয়ে হেসে ওঠেন। এ কি, এই যে অমাবস্যায় চাঁদের উদয়! আয় মা, আয় আয়। অশেষ, তুমি একে চেনো? অশেষ মাথা না তুলে আলতো গলায় বলে, আলাপ নেই। দেখেছেন তো নাকি বলুন, সেটাও না। নলিনাক্ষবাবু বলে ওঠেন, ব্যাস, আর দেখতে হবে না, আড্ডা জমে ক্ষীর। মোটেই না, মহিলা কণ্ঠের অভিমানী জবাব। আমি তোমাদের আড্ডার পার্টনার হতে আসিনি, আমি এসেছি একটা কথা বলতে আপনাকে। বলে অশেষের মুখের দিকে চেয়ে বলে, নির্দ্বিধায় অন্তর থেকে বলছি, আপনি দাদুকে বাঁচিয়ে দিলেন। আপনার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। অশেষ বলে, না তেমন কিছু নয়, এখনো তো কাজের কাজ কিছুই করে উঠতে পারিনি। গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে গল্পটা পড়ব তার নাম যদি আসে, লিখেছেন বিমল গঙ্গোপাধ্যায়। অশেষ জোড়া শিব মন্দিরের চাতালে বসেছিল। আরও ৫-৭ জন ছিল, যেমন রোজ থাকে। মন্দিরের সামনের রাস্তাটা গলির চেয়ে একটু চওড়া। এ রাস্তায় সাইকেল বাইক চলে। রাস্তাটা সামান্য একটু এগিয়ে ডান দিকে বাঁক নিয়ে বড় রাস্তায় মিশেছে। পাশাপাশি দুটি পাড়ার মানুষজন পায়ে হেঁটে এ রাস্তাটি ধরে বড় রাস্তায় যায়। সেখানে টোটো, অটো, ম্যাজিক ভ্যান সব কিছু মেলে। রোজকার মতো আজও সাইকেল, বাইক আর পায়ে হাঁটা মানুষজন রাস্তা জুড়ে। হঠাৎই তার মধ্যে হর্ন বাজাতে বাজাতে একটি টোটো এগিয়ে আসছে জোড়া পুকুরের ধার ঘেঁষে। যাবে এই মন্দিরের সামনে দিয়ে, নিশ্চয়ই বড় রাস্তায় উঠবে। হর্ন শুনে অশেষের মতো যারা বসেছিল সকলে ঘাড় ফিরিয়ে তাকালো। টোটোতে চালক ছাড়া একটি লোক বসে। মন্দিরের সামনে এসে টোটোটি দাঁড়িয়ে পড়ল। সিটে বসা লোকটা ঝপ করে টোটো থেকে নেমে এদিক ওদিক ঘাড় ফিরিয়ে দেখল। তারপর মন্দির চাতালে বসা মানুষগুলির দিকে চেয়ে বলল, আচ্ছা, আমি কি এখানে দাঁড়িয়ে একটা জরুরি অ্যানাউন্সমেন্ট ঘোষণা করতে পারি? ঘোষণা? কিসের ঘোষণা? নিবারণ সাহা জানতে চাইল। হবে কোনো রক্তদান শিবির, না হলে ফুটবল ম্যাচ বা গানের ফাংশন, মামুনের জেঠু বলল। তার চেয়েও জরুরি, আপনারা অনুমতি দিলে আমি মাইকটা অন করতে পারি। করুন, নির্লিপ্ত গলায় কে যেন বলল। লোকটা টোটোয় রাখা ব্যাটারির চাবি ঘুরিয়ে কর্ডলেস মাইক্রোফোনটিকে মুখের সামনে ধরে দুবার হ্যালো হ্যালো বলে শব্দ পরীক্ষা করল। তারপর বলতে শুরু করল, এ অঞ্চলের সুধী নাগরিকবৃন্দ, আপনাদের সকলের উদ্দেশ্যে একটা ঘোষণা করছি। এই যে, লোকটা একটানা ৩-৪ মিনিট ধরে বলে গেল। বলার কায়দাটিও চমৎকার। মন্দিরের চাতালে বসেছিল যারা, তাদের মধ্যে থেকে কয়েকজন উঠে দাঁড়িয়েছে। অশেষ চাতাল থেকে নেমে কয়েক পা এগিয়ে এসে লোকটির মুখোমুখি হয়ে অবাক বিস্ময়ে তাকে দেখছে। যেন শুধু কান দিয়ে নয়, চোখ কান দুই দিয়ে লোকটির কথা শুনছে। মুহূর্তে ভালো মতো একটা ভিড় জমে গেল। ঘোষক যে নিবারণ সাহার জবাবে বলেছিল জরুরি ঘোষণা, এটা মানতেই হবে। তবে ঘোষণা না বলে আবেদন বা অনুরোধ এমন কিছু বলা হয়তো সঙ্গত। এমন অভিনব বিষয়ও যে মাইক বাজিয়ে প্রচার করা যায়, আগে কেউ কোনো দিন শোনেনি। সবাইকে বলছি, লোকটি বলল, একটু চেষ্টা করুন, পুরস্কার পাবেন নগদ টাকা। যিনি আগে খবর দিতে পারবেন, ভাগ্যবান তিনি। তারপর একটু থেমে বলল, আচ্ছা, মেন রাস্তাটা কত দূর? একটু এগিয়ে ডান দিকে ঘুরবেন, ভিড়ের মধ্যে থেকে একজন বলল। চলুন, আমি আপনার সঙ্গে যাচ্ছি, অশেষ বলল। মুখার্জি গলি, অন্তারবাগান, লেবুতলা এসব পাড়া আপনি চেনেন না। বড় রাস্তায় দাঁড়িয়ে বলার চেয়ে পাড়ার মধ্যে ঢুকে প্রচার করলে বাড়ির মেয়ে বউ শুনবে, তারা আবার অন্যদের বলবে,
সেটা অনেক কাজের হবে। লোকটি মাথা দুলিয়ে বলল, তা মন্দ বলেননি, উঠুন, গাড়িতে উঠুন। এরপর প্রায় ঘন্টা 2 অশেষ লোকটাকে নিয়ে এ পাড়া সে পাড়ায় ঘুরল। লোকটি তার মতো করে প্রচার করল। প্রতি ক্ষেত্রে অশেষ লোকটির গায়ে গা লাগিয়ে এমনভাবে দাঁড়িয়ে রইল যেন সেও প্রচার দলেরই একজন। 2-4টি পরিচিত মুখ ইশারায় অশেষের কাছে জানতে চাইল এই ব্যাপারটার সঙ্গে সে কেন বা কীভাবে জড়িত। প্রত্যুত্তরে অশেষও ইশারায় হাত নাড়ল, যার মানে পরে বলা যাবে। অশেষকে নিয়ে তার প্রতিবেশীরা কেউ মাথা ঘামায় না। সবার ধারণা সে নিজের মধ্যে নিজের মতো আছে। তার আচার আচরণ চালচলন নিয়ে কারোর কোনো অভিযোগ নেই। আজ অবধি কারোর চোখে চোখ রেখে কথা বলেছে এমনটাও বলে না কেউ। উচ্চ মাধ্যমিক পাশ করে লেখাপড়া থেমে গেছে। তারপর থেকেই জীবনটা যেন পাখির পালকের মতো হালকা ফুরফুরে, এই ধারণায় গায়ে হাওয়া লাগিয়ে অশেষের দিন কাটছে। এইভাবেই তার সারাটা জীবন কাটবে কি না, বা এ ব্যাপারে সে নিজে কিছু ভেবেছে কি না, এ নিয়ে কেউ তাকে কিছু জিজ্ঞেস করে না। কিন্তু দিন কয়েক হলো কম বেশি অনেকেরই মনে হচ্ছে অশেষ যেন রাতারাতি বদলে গেছে। নিজেকেই নিজে বদল করেছে নাকি অন্য কেউ তার বদল ঘটিয়েছে, এটা ধরা যাচ্ছে না। এখন সে আর মন্দির চাতালে বসছে না, পুকুর পাড়ে দাঁড়িয়ে জেলেদের মাছ ধরা দেখছে না, বা ছোটদের দলে হই হুল্লোড়ও করছে না। আবার আগানে বাগানে নিশ্চুপ বসে আনমনা হয়ে আছে এমনটাও দেখা যাচ্ছে না। এখন সে সকাল হলেই সাইকেল চেপে এদিক ওদিক ঘুরছে। রেললাইন টপকে পশ্চিম পাড়ে সিমলাপুল দেবীপুর অঞ্চলেও তাকে দেখা গেছে। বাসুদেব মেয়ের বাড়ি থেকে ফেরার পথে অশেষকে দেখেছে রেল স্টেশনের ওভারব্রিজের মাথায় দাঁড়িয়ে চারিদিকে ঘাড় ঘুরিয়ে কি যেন দেখছে। বাসুদেবের বয়স্ক অভিজ্ঞ চোখে ধরা পড়েছিল অশেষ কিছু একটা খুঁজছে। জিজ্ঞেস করাতে বলেছিল, ঠিকই বলেছ কাকা, দেখছি না, খুঁজছি। কি খুঁজছিস? ওই যে সেদিন মাইকে বলে গেল হারিয়ে গেছে, খুঁজে পেলে খবর দিতে পারলে প্রাইজ দেবে নগদ টাকা। খোঁজ খোঁজ বলে বাসুদেব অশেষের মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। লটারির টিকিট কার ভাগ্যে লাগে কে বলতে পারে, অনেকেই তো টিকিট কাটে। এখানেও তোর মতো হয়তো অনেকেই খুঁজছে, দেখা গেল শিকেটা তোর কপালেই ছিঁড়ল। বলছো কাকা? বলছি, 100 বার বলছি, অন্তর থেকে বলছি রে। বাসু কাকার কথায় অশেষ মনে বল পেল। আবার একটি কিন্তুও জাগল। তোর মতো অনেকেই হয়তো খুঁজছে, কথাটা ফেলে দেবার মতো নয়। প্রাইজ পাবে মুখে বলছে, কিন্তু মনে এমন ভাবনা নেই অশেষের। তার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, কাজটা তাকেই করতে হবে। জীবনে এই প্রথম একটা কাজ করার জন্যে তার জেদ তৈরি হয়েছে। কেউ তাকে মাথার দিব্যি দেয়নি, কিন্তু তারপরেও জেদটা উত্তরোত্তর বেড়েই চলেছে। অশেষ খুঁজে চলেছে। প্রচারে যেমনটি বলা হয়েছিল তার মধ্যে থেকে একটা দুটো মিল খুঁজে পেলেই সে থমকে দাঁড়িয়ে পড়ছে। খুব নিবিড়ভাবে দেখার পর যখন মনে হচ্ছে না মিলছে না, তখন মনটা খারাপ হয়ে যাচ্ছে। বাড়িতে খেতে বসে আনমনা হয়ে যাচ্ছে। রাতে শুয়ে ঘুম আসছে না। ভোরের আলো ফোটার আগেই ঘুম ভেঙে যাচ্ছে। তার মায়ের নজরে এটা ধরা পড়েছে। মা জিজ্ঞেস করেছে, হ্যাঁ রে, এমন আনপড়া ভাব কেন চোখে মুখে? সত্যি করে বল দেখি, কারে মনে ধরেছে? কে সে? কোথায় থাকে? অশেষ লজ্জা পায়। ধুর, কি যে বলো। একটু চুপ করে থেকে বলে, ভাবনা আছে মনের মধ্যে। কিসের ভাবনা রে? ও এখন বলা যাবে না, খোঁজ মিললে লোকমুখে জানতে পারবে। খোঁজ পাওয়া দূরের কথা, এক চিলতে আলোও দেখা যাচ্ছে না। অশেষ ভাবে, তার মানে খোঁজ কি তার নাগালের বাইরে বেরিয়ে গেছে, তার আশপাশের চৌহদ্দি ছেড়ে অনেক দূরে? তাহলে এখন কি করা যায়?
রাতে শুয়ে যেমনটা ভাবা, পরদিন সকালে সাইকেল চড়ে সেই গন্তব্যে ছোটা। চন্দননগর লাগোয়া শহর। বক্সিগলি অশেষের বাড়ি থেকে সাইকেলে ৩০-৪০ মিনিটের পথ। বিশেষ খোঁজাখুঁজি করতে হলো না। পথ চলতে একজনকে জিজ্ঞেস করতেই সে নিখুঁত ঠিকানা বলে দিল, আর জানতে চাইল নিয়োগী বাড়িতে অশেষের কেন ছুটে আসা, আত্মীয় স্বজন নাকি অন্য কারণে। অশেষ বুদ্ধি খাটিয়ে বলল, তেমন কিছু নয়, ছোট একটা দরকার। বলে লোকটি হাঁটা দিল। অশেষ নিজেই খুব অবাক হয়ে গেল। জবাবটা সে মন্দ দেয়নি, আবার এমন জবাব আগে তার মাথায় আসেওনি কোনোদিন। তার মানে নতুন কাজটা তাকে শুধু তাড়িয়ে বেড়াচ্ছে না, তার সঙ্গে সঙ্গে সাহস আর বুদ্ধিও যোগাচ্ছে। বাড়িটি বেশ বড়সড়, পুরনো আমলের। বড় কাঠের দরজা ঠেলে ভেতরে ঢুকে ঘাসে ভরা উঠোনে দাঁড়িয়ে অশেষ এদিক ওদিক তাকাচ্ছে। ঠিক তখনই অশেষের নজরে পড়ল দোতলার বারান্দায় লম্বা ফর্সা বয়স্ক একজন মানুষ দড়িতে ভিজে তোয়ালে মেলে দিচ্ছেন। সে, এই যে শুনছেন, বলা মাত্রই বয়স্ক মানুষটি ঘাড় ঘুরিয়ে তাকালো। কে তুমি? কাকে চাই? নলিনাক্ষ নিয়োগী। আমি সেই, কি দরকার বলো। একবার নিচে আসতে পারবেন? সিঁড়ি ভাঙতে পারি না, ছোট দরজাটা ঠেলে ঢোকো, ডান দিকে সিঁড়ি, ওপরে উঠে এসো, আলো কম, সাবধানে উঠবে। বারান্দায় হাতলোলা একটি চেয়ারে নলিনাক্ষবাবু বসলেন। অশেষকে বললেন, যদি কিছু মনে না করো, ঘর থেকে কিছু একটা নিয়ে এসো, আমার মুখোমুখি বসো। অশেষ ঘরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে একটা কাঠের টুল দেখতে পেল, বড় একটি খাটের পায়ার পাশে রাখা। খাট জুড়ে পরিপাটি বিছানা। অত বড় বিছানায় একটি মাত্র মাথার বালিশ, তার সঙ্গে পা বালিশ একটি। বড় ঘরটিতে আসবাব বলতে কাঁচের আয়না লাগানো সেকেলে দেখতে ঢাউস একটি কাঠের আলমারি আর একটি কাঠের আলনা। এই ঘরটির কোলে আর একটি ঘর। খোলা জানলা দিয়ে দেখা যাচ্ছে লম্বা বারান্দা, আর বারান্দার কোল জুড়ে আরও 4টি ঘর। প্রতিটি ঘরের দরজা তালাবন্ধ। গোটা বাড়িটিতে অদ্ভুত নিস্তব্ধতা। অশেষ ভাবল, নলিনাক্ষবাবু কি একা থাকেন এত বড় বাড়িতে? ভয় ডর করে না? নলিনাক্ষবাবু বললেন, একা নই, মা বাপ মরা এক নাতনি আছে, বুঝেছ, কিন্ডারগার্টেন স্কুলে পড়ায়, আর পুরনো উড়িয়া চাকর আছে, সে বাড়ির কাজ, বাজার, দোকান, রান্না বান্না সব করে। ব্যাপারটা কি জানো? কি নাম বললে জানো তোমার? অলোকেশ। ও ও ও অশেষ, মানে যার শেষ নেই বা শেষ দেখে ছাড়ে এরকম, তাই তো? তা বেশ বেশ। অশেষ, ব্যাপারটা এই রকম হয়, নাতনি স্কুলে চলে যায়, তারপর ধরো কাজের লোকটা কাজকর্ম শেষ হলে আখন বাজারে ওর দেশওয়ালি ভাইদের কাছে চলে যায়। ও বলে দেখা সাক্ষাৎ, কিন্তু আমি জানি গল্প করতে যায়। দেখো, দেখা সাক্ষাৎ মানুষ 6 মাসে 9 মাসে করে, রোজ রোজ তো নয়। তা সে যাই হোক, ঘণ্টা 2-এর মধ্যেই ফিরে আসে। জানে আমি ঘড়ির কাঁটা ধরে খেতে বসি ঠিক দুপুর 1:30টায়। তার মানে তখন আপনি বাড়িতে একলা? অশেষ বলে। আচ্ছা, হঠাৎ করে কোনো বদ লোক যদি ঢুকে পড়ে বাড়িতে, বা আপনার শরীর খারাপ হয়? নলিনাক্ষবাবু দৃঢ় গলায় বলেন, দেখো, সেটা কোনো ম্যাটার নয়। মূল সমস্যাটা হচ্ছে লোনলিনেস, একাকিত্ব। শুধু এই সময়টায় নয়, সকাল দুপুর বিকেল কোনো সময়েই আমার কথা বলার সঙ্গী নেই। নাতনি তার নিজের জগৎ নিয়ে আছে, স্কুল থেকে ফিরে নিজের ঘরে শুয়ে বসে
ক্যাসেটে গান চালিয়ে গান শোনে, তা না হলে শব্দ কমিয়ে টিভি দেখে। বই পড়ার নেশাও তার খুব। আর আমি বসে থাকি বারান্দায়, এই চেয়ারটায়। তুমি যেখানে বসে আছো সেও ঠিক ওইখানটাতেই থাকতো, আমার মুখোমুখি। আমরা দুজন আমাদের মতো করে গল্প করতাম। তা হঠাৎ করে কি যে হলো, কেন সে চলে গেল, নাকি কেউ তাকে অপহরণ করলো, জানি না। তখন বাধ্য হয়েই প্রচারের ব্যবস্থা করলাম। আচ্ছা, তুমি কি সেই ব্যাপারে কোনো খোঁজ খবর এনেছো? অশিস বলল, হ্যাঁ ঠিক তাই, আপ্রাণ চেষ্টা করছি খুঁজে বার করার। এখনো তেমন কোনো রেজাল্ট নেই। আমি এসেছি আপনার কাছে আরেকটু বিশদে জানবো বলে। মানে? নলিনাক্ষবাবু সোজা হয়ে বসলেন। প্রচারের জন্য যাকে পাঠিয়েছিলাম সে বলেনি কবে থেকে নিখোঁজ, কেমন দেখতে, আইডেন্টিফিকেশনের স্পেসিফিক মার্ক কি? হ্যাঁ, সে সব বলেছে। কথায় কথায় হাই হ্যালো ওয়েলকাম বলে, প্রতি কথায় মন্তব্য করে, এসবও বলেছে। তাহলে আর কি? না, যদি এর বাইরে আরও দু একটা পয়েন্ট জানতে পারতাম আর কি। দেখো, এর বাইরে আমার তরফ থেকে আর কিছু জানানোর নেই। হারিয়ে গেছে এমন একজনকে খুঁজে বার করার জন্য দিস ইজ এনাফ, মোর দ্যান এনাফ। হ্যাঁ তা ঠিক। একটু থেমে অশিস বলে, আচ্ছা আমি বাদে আর কি কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেছে? না, তুমি প্রথম এলে। আর অকপটে বলছি, তুমি আসাতে আমি খুশি হয়েছি। তুমি যে ব্যাপারটা সিরিয়াসলি নিয়েছো, এটা আমাকে তৃপ্তি দিয়েছে, বুঝেছ? শুধুমাত্র প্রাইজ মানির ব্যাপারটা মাথায় রেখে তুমি কাজটায় নামোনি। এটা বোঝার বা বিশ্বাস করার মতো বিচার বুদ্ধি আমার আছে, বুঝেছ? না, আপনাকে ছুঁয়ে বলছি বলে অশেষ টুল ছেড়ে উঠে দাঁড়ানো মাত্র নলিনাক্ষবাবু ধমকের সুরে বললেন, ব্যাস, চুপটি করে বসো। আমি যখন বলছি বিশ্বাস করছি, তখন বিশ্বাস করছি। তোমাকে আমার গা ছুঁয়ে কিচ্ছু বলতে হবে না। ওসব দিব্যি গালাটালা আমি একদম পছন্দ করি না, ব্যাড প্র্যাকটিস। অশেষ বলল, আচ্ছা আজ তাহলে উঠি? নলিনাক্ষবাবু বললেন, এখনই উঠে পড়বে? আর কিছুটা সময় থাকা যেত না? না, কাজের বাইরেও তো কিছু কথা থাকে, যেমন ধরো তুমি কি করো, বাড়িতে কে কে আছে, লেখাপড়া কদ্দূর, এদেশীয় না পূর্ববঙ্গীয়, পৈতৃক না ভাড়া বাড়ি, এইরকম পাঁচমিশালি খবরাখবর। এরপর আরও কিছুটা সময় ধরে দুজনে মুখোমুখি বসে গল্প করল। ইতিমধ্যে উড়িয়া কাজের লোকটি এলো। নলিনাক্ষবাবু অশেষকে দেখিয়ে বললেন, শ্রীনাথ, এই বাবুকে দেখে রাখ, এখন থেকে প্রায়ই আসবে আমার কাছে, বুঝেছিস? চা জল খাবার দিবি। প্রথম দিন শুধু মুখে চলে যেতে হচ্ছে, কি লজ্জা, কি লজ্জা। শোনো, তোমাকেও বলছি বলে অশেষের পিঠে হাত রাখলেন। নেক্সট দিন থেকে আর একটু সকাল করে আসবে, বুঝেছ? হাতে বেশি সময় নিয়ে আসবে, মনে থাকবে? অশেষ ঘাড় নেড়ে হাসল। তাই হবে। আজ প্রায় 2 মাসের বেশি সময় ধরে অশেষ প্রতি সপ্তাহে 3 থেকে 4 দিন নলিনাক্ষবাবুর বাড়িতে আসে। দোতলার বারান্দায় মুখোমুখি বসে দুজনে, কয়েক ঘন্টা ধরে গল্প করে। প্রতিদিন চা, তারপরে পেট ভরা জল খাবার তাকে খেতেই হয়। পেট ভর্তি বা আজ আর নয় এমন কিছু বললে নলিনাক্ষবাবু কষ্ট পান। অশেষ তার অন্বেষণে এখনও সফলতা পায়নি, কিন্তু তার চেষ্টায় কোনো খামতি নেই। সে চায় নলিনাক্ষবাবু নিরুদ্দিষ্টের সন্ধান পান, ফিরে আসুক সে। আর ফিরিয়ে আনার কৃতিত্বের 16 আনা দাবিদার যদি অশেষই হয়, তখন তার চেয়ে সুখী এবং গর্বিত মানুষ ত্রিসীমানায় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তেমন হচ্ছেটা কই? ইতিমধ্যে অশেষের মতো আরও কয়েকজন নলিনাক্ষবাবুর সঙ্গে যোগাযোগ করেছিল। নলিনাক্ষবাবু অশেষকে বললেন, বুঝলে অশেষ, সিম্পলি তাদের ভাগিয়ে দিয়েছি,
আমি সরল সিধে মানুষ, কিন্তু নির্বোধ নই, বুঝেছ? কথাবার্তার ধরন শুনেই বুঝতে পেরেছি ধাপ্পাবাজ, সততার অভাব আছে। অশেষ, এরা সব তোমার বিপরীত চরিত্রের মানুষ, বুঝেছ? সকালে এ বাড়িতে ঢোকার সময় একটি মেয়ে অশেষের নজরে পড়েছে। পরনে সালোয়ার কামিজ, কাঁধে কাপড়ের ব্যাগ, অশেষের সমবয়সী। বাড়ির ভিতর থেকে বেরিয়ে মেয়েটি অশেষের পাশ দিয়ে নির্বিকার মুখে উঠোন পেরিয়ে সদরের দিকে এগিয়ে যায়। একদিন নয়, বেশ কয়েকদিন এমনটা হয়েছে। অশেষ নিশ্চিত এই মেয়েটি নলিনাক্ষবাবুর নাতনি। মেয়েটির সঙ্গে তার কোনো রকম বাক্যালাপ না হলেও অশেষের ধারণা এ বাড়িতে তার আসার কারণ সম্পর্কে মেয়েটি সব জানে। তারপরেও চোখে মুখে অদ্ভুত নির্লিপ্ততা বজায় রেখে অশেষের সঙ্গে অপরিচিতের মতো ব্যবহার করে। অশেষের মনে হয় এর দুটো কারণ হতে পারে। হয় মেয়েটি দাম্ভিক, তা না হলে লাজুক প্রকৃতির। যেন দ্বিতীয় কারণটি মেয়েটির সঙ্গে বেশি যায় এমনটা ভেবে অশেষের মন ভালো হয়ে যায়। এ বাড়িতে ছুটে আসার নতুন একটা টান অনুভব করে। নলিনাক্ষবাবু প্রায়ই বলেন, বুঝেছ অশেষ, তোমার আসার পথ চেয়ে বসে থাকি। সে চলে যাওয়ার পর থেকে আমি বড় নিঃসঙ্গ, বুঝেছ? একা। আমার যত মনের কথা সব তো তাকেই বলতাম, আর সে আমার কথা রিলেট করতে পারত বেশ। আমি যদি বলতাম, ঠিক কি না বলো, সে মাথা নেড়ে বলতো, ঠিক ঠিক। স্ত্রীর মৃত্যু, কার অ্যাক্সিডেন্টে অকালে ছেলের বউয়ের চলে যাওয়া, আমার সব কষ্টের ভাগিদার হয়েছে সে। বারবার বলেছে যেন, স্যাড, ভেরি স্যাড। অশেষ, যতদিন না সে ফিরে আসছে তুমি আমাকে একা ফেলে যেও না, প্রমিস করো, এমনটা করবে না। অশেষ বলে, আমি চাই সে ফিরে আসুক। সে ফিরে এলেও আপনার কাছে আমার আসা যাওয়া বন্ধ হবে না। নলিনাক্ষবাবুর দু চোখ আনন্দে জল জল করে ওঠে। বলছ সত্যি? আচ্ছা, তা বেশ। বারান্দায় বসে অশেষ আর নলিনাক্ষবাবু গল্পগুজব করেন। বিশেষ কোনো বিষয়ে কথাবার্তা নয়, যার যখন যেমনটা মনে পড়ে। দুজনের যে কেউ কথা শুরু করে, আবার সেই কথার খেই ধরে কৌতূহল, তা থেকে প্রশ্ন। কথা চলতেই থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রেই অশেষ শ্রোতা। নলিনাক্ষবাবু কোনো একটি বিষয় নিয়ে বলতে শুরু করলে ডালপালা মেলতে মেলতে কোথা থেকে যে কোথায় চলে যান অশেষ খেই ধরতে পারে না। সে হাতের মুঠোয় থুতনি রেখে নিশ্চুপ শোনে। তখন নলিনাক্ষবাবুর চোখ মুখের চেহারা, গলার ওঠানামার অনুসরণ করে অশেষ বুঝতে পারে বয়স্ক মানুষটি কথার ঝাঁপি মেলে ধরে বেশ স্বস্তি পাচ্ছেন। কখনো কখনো হঠাৎ করে কথা থামিয়ে অশেষকে জিজ্ঞেস করেন, হ্যাঁ, সব কথা মন দিয়ে শুনছ তো? অশেষ ঘাড় নেড়ে হ্যাঁ বললে নলিনাক্ষবাবুর চোখ মুখে তৃপ্তির ছাপ ফুটে ওঠে। বুঝেছ অশেষ, যা বলছি এর মধ্যে এতটুকু খাদ নেই। আমার বয়স যত, অভিজ্ঞতা তার চেয়ে 2-10-20 গুণ বেশি, বুঝেছ? বিশ্বাস না করাটা তোমার ধর্ম, তোমার বিচার। আজ সে থাকলে তোমাকে নতুন করে আবার সব বলতে হতো না। একটা কথা বলছি বাবা, কিছু মনে করবে না, বলো। না না, বলুন না, কি বলবেন? অশেষ বলে ওঠে, তার খোঁজটা চালিয়ে যাও। অশেষ জোরের সঙ্গে বলে, 100 বার আপ্রাণ চেষ্টা করছি। একদিন এইরকম এক আড্ডার মাঝে হঠাৎ করে প্রথমে একটি শরীরী ছায়া, পর মুহূর্তেই সুরেলা গলায় ডাক, দাদু। নলিনাক্ষবাবু ঘাড় ঘুরিয়ে
হেসে ওঠেন। এ কি, এই যে অমাবস্যায় চাঁদের উদয়! আয় মা, আয় আয়। অশেষ, তুমি একে চেনো? অশেষ মাথা না তুলে আলতো গলায় বলে, আলাপ নেই। দেখেছেন তো নাকি বলুন, সেটাও না? নলিনাক্ষবাবু বলে ওঠেন, ব্যাস, আর দেখতে হবে না, আড্ডা জমে ক্ষীর। মোটেই না, মহিলা কণ্ঠের অভিমানী জবাব। আমি তোমাদের আড্ডার পার্টনার হতে আসিনি, আমি এসেছি একটা কথা বলতে আপনাকে। বলে অশেষের মুখের দিকে চেয়ে বলে, নির্দ্বিধায় অন্তর থেকে বলছি, আপনি দাদুকে বাঁচিয়ে দিলেন। আপনার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। অশেষ বলে, না তেমন কিছু নয়, এখনো তো কাজের কাজ কিছুই করে উঠতে পারিনি। না, তার চেয়েও বেশি কিছু করেছেন জানেন। নলিনাক্ষবাবু বিস্মিত গলায় বললেন, মানে? হিয়ালি করো না দিদি ভাই, তোমার কথার মধ্যে বেশ ধোঁয়াশা ভাব। একদমই নয়, যা সত্যি তাই বলছি। ধরো দাদু যদি সে আর নাই ফিরে আসে বা ফিরতে না চায়। নলিনাক্ষবাবুর গলায় উৎকণ্ঠা। সে কি, এই তোমার কেমন ভাবনা? হ্যাঁ, তেমনটা হবেই বা কেন? হলে সেটা মন্দই বা কি? নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে অশেষ বলল, তার এতগুলো বছর তো আপনার সঙ্গে কাটল, বাকি জীবনটা তার মতো করে কাটাক না, তার জগতে, তাদের মধ্যে। এক্স্যাক্টলি, দাদুকে সরাসরি বলতে যেখানে আটকাচ্ছিল, আপনি কেমন চমৎকারভাবে সেই বেড়াটা টপকে গেলেন। আর কি সুন্দরভাবে বললেন, তার জগতে, তাদের মধ্যে, তার মতো করে বাকি জীবনটা কাটাক। কিন্তু একটা সমস্যা হলেও হতে পারে জানেন। কেন, কিসের সমস্যা? কোথায় সমস্যা? অশেষ জানতে চাইল। ওই যে গলায় লাল ফিতে আর পায়ের উপর আংটা, আজন্ম দলছুট, অন্যেরা মেনে নেবে? অশেষ বলল, মানতে হয়তো একটু সময় নেবে, তবে মনে হয় অসুবিধে হবে না। তবে দেখুন, ব্যাপারটা যাই হোক না কেন, আমি কিন্তু অস্বীকার করতে পারবো না যে তারই জন্যে আপনাদের সঙ্গে আমার আলাপ পরিচয়। বক্সিগুলির নিয়োগী বাড়িতে আজ আমি আপনাদের মাঝে। ভেবেছিলাম কোনোদিন। অশেষের গলার স্বরে অনুরাগের আলতো ছোঁয়া। ব্রাভো ব্রাভো! খেলা শেষের বাঁশি বাজানোর মতো লম্বা করে টেনে নলিনাক্ষবাবু বললেন, গেম ইজ ওভার, ফলাফল 2-1। তামসে, বলো দাদু। শোনো, আমার মনের আকাশে আর কোনো মেঘ নেই, শুধুই আলো, আলোয় আলোয় ভরা। শোনো, আমরা বরং এখন থেকে চোখ খুলে কান খাড়া করে রাখবো। যদি কোনো দিন দল বেঁধে উড়ে যেতে যেতে হঠাৎ করেই ডানা ঝাপটে এসে বসে বারান্দার রেলিংয়ে আর ডাক দেয়, গুড মর্নিং, হরে কৃষ্ণ, তারপর নমস্কার বলে যাক না উড়ে। অশেষ বলল। তামসী বলে উঠল, তাই হোক না, দলে মিশে উড়তে উড়তে আকাশের বুকে হারিয়ে যাক। যেন সত্যি এখন এই মুহূর্তে তেমনটাই হচ্ছে। তিনজনে মাথা তুলে আকাশের দিকে চেয়ে থাকে। ঘাসে ঢাকা উঠোনটি পাশাপাশি হেঁটে পার হচ্ছে দুজনে, অশেষ আর তামসী। সদর দরজার একটু আগে তামসী হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। অশেষের মুখের দিকে চেয়ে বিনীত গলায় বলে, একটা অনুরোধ। হ্যাঁ বলুন। দাদুর ভার কিন্তু আপনার ওপর, প্লিজ না বলবেন না। অশেষ কোনো জবাব দেয় না, ঘাড় নেড়ে
তামসীর কথায় সম্মতি জানায়। শুনুন, আগামীকাল আমার স্কুলের ছুটি। তো? অশেষ তামসীর মুখের দিকে তাকায়। কাল অবশ্যই আসবেন। হাতে অনেকটা সময় নিয়ে। কি কেমন লাগলো গল্পটা জানাবে কিন্তু। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ। আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।